আমাদের এবার মূল পাঠ এবং আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। সুধেন্দু বাবুকে অনুরোধ করছি আপনার পাঠটি শুরু করবার জন্য। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। খুব ভালো লাগলো কৃষ্ণদার পাঠ। আর রূপাদির গান নতুন করে কিছু বলার নেই, তবে আজকে যেন আরো ভালো, অনেক ভালো লাগলো। সেটা যথার্থই বলেছেন কার্তিক দা। বেশ বেশ। শুরুতেই বলি, আগে পরে মনে থাকে। দাদা শোনা যাচ্ছে না, একটুখানি জোরে ভলিউমটা শোনা যাচ্ছে না। পন্ডিচেরি আশ্রম থেকে বলছি। এবার শোনা যাচ্ছে অশোক দা? শোনা যাচ্ছে ভাই, আগের থেকে একটু জোর হয়েছে। ধন্যবাদ। ভালো হচ্ছে, ভালো হবে হবে। আমি একটু আসি, পথে আসি, হবে নিশ্চয়ই জোরে শোনা যাবে। এরপরে তো চেঁচাবো, তখন খুব ভালো শোনা যাবে। ওই যে কথা বলার জন্যে, যে আগামীকাল দ্বিতীয় রবিবার শ্রী অরবিন্দ সোসাইটি পায়রাডাঙ্গার বিশেষ সাধ্যায় অনুষ্ঠান। প্রতি মাসেই এই শাখা প্রতি মাসের দ্বিতীয় রবিবার পায়রাডাঙ্গা শাখা সাধ্যায় পরিচালনা করেন। কালকে হবে, সুযোগ মতো সবাই আসবেন। আমরা পড়ছি বেদ রহস্য, দ্য সিক্রেট অফ দ্য বেদা, a retrospect of Vedic theory, the scholars। সেই মনীষী বর্গ বা পণ্ডিত বর্গ সম্পর্কে আমাদের আলোচনা চলছে, পাঠ চলছে। নবম অনুচ্ছেদের 4 নম্বর বাক্যটি আজকে পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা শেষ যেদিন পাঠ এবং আলোচনা করেছিলাম, তাতে আমরা লিখেছি যে সায়নাচার্যের কাছ থেকে বেদ সম্পর্কে আমরা অনেকটাই পেয়েছি। আমরা জানি না তাই, তবে শ্রী অরবিন্দ যেমন যেমন বলছেন, যারা জানেন জানেন। আমরা ধরে নেব একেবারে শূন্য থেকে শুরু করছি। শ্রী অরবিন্দের পাঠ থেকেই আমাদের প্রাথমিক পর্ব শুরু। যে সায়নাচার্য বলে একজন বৈদিক ঋষি ছিলেন, তিনি খুব সুন্দরভাবে বেদের ব্যাখ্যা দিয়েছেন। তবে তার খুঁটিনাটি বিচার শ্রী অরবিন্দের মতো মনীষী করতে পেরেছেন, আমরা কতটা কি আর করতে পারি। যেমন যেমন সায়নাচার্যকে অধ্যয়ন করেছেন শ্রী অরবিন্দ, তার চুলচেরা বিচার করে, তুল্যমূল্য বিচার করেই তুলে ধরেছেন এই সিক্রেট অফ দ্য বেদাতে, বেদ রহস্যে। আমরা যেমন যেমন শ্রী অরবিন্দ লিখেছেন তেমন তেমন পড়ার চেষ্টা করি এবং তার স্বীকৃত অনুবাদ বাংলায়, আর তারপরে সম্ভব মতো খুব অক্ষম প্রচেষ্টা করব। তো আমরা এইটুকু ভাবছি, জানছি, আগে যেটুকু পড়েছি তাতে যে অতুলনীয় উপাদান সমূহ আমরা সায়ন ভাষ্য থেকে পাই। এবার নবম অনুচ্ছেদের 4র্থ বাক্য শ্রী অরবিন্দ লিখছেন এমন করে, উচ্চারণ ভুল হতে পারে, লিখছেন এমন করে শ্রী অরবিন্দ, but it is the central defect of Sayana's system that
he is obsessed always by the ritualistic formula and seeks continually to force the sense of the Veda into that narrow mold. সায়নাচার্যের কাছ থেকে আমরা অনেক উপাদান পেয়েছি, আবার গভীরতর অধ্যয়ন করে শ্রী অরবিন্দ সায়নার সিস্টেমের কিছু কিছু ডিফেক্ট খুঁজে পাচ্ছেন, সেগুলোই আমাদের তুলে ধরেছেন। আগে অনুবাদটুকু পড়ি। অনুবাদে বলা হচ্ছে এমন, কিন্তু সাধারণের ব্যবস্থায় কেন্দ্রীয় দোষ এই যে তিনি সর্বদাই যজ্ঞীয় সংকেতের দ্বারা অবশিষ্ট ও ওই সংকীর্ণ ছাঁচে জোর করে বেদের অর্থকে ফেলে দেন। সায়নাচার্যেরও ডিফেক্ট নিয়ে আসছেন, ত্রুটি আমাদের সামনে তুলে ধরছেন। কেন না, আমরা যাতে সঠিক পথে যেতে পারি। এই যে যজ্ঞীয় সংকেত, রিচুয়ালিস্টিক ফর্মুলা সম্পর্কে শ্রী অরবিন্দ বলছেন, সায়নাচার্যের রিচুয়ালিস্টিক ফর্মুলা সম্পর্কে বলছেন, তার যে সীমাবদ্ধতা সম্পর্কে বলছেন, শ্রী অরবিন্দ তার পূর্ণ যোগ সাধনায় এই বিষয়ে একেবারে বিপরীতে অবস্থান করছেন। এই যে রিচুয়ালিস্টিক ফর্মুলা, যজ্ঞীয় সংকেত, বিধিবদ্ধ ব্যবস্থা, গোড়ামি, রিচুয়ালিটি, তার একেবারে বিপরীতে অবস্থান করেন পূর্ণযোগ পন্থায় শ্রী অরবিন্দ শ্রীমা এবং তার অনুরাগী বৃন্দ। পূর্ণযোগে কোন রকম কোন রিচুয়ালিটি থাকে না। বেদের অবস্থানগত দিক থেকে সর্বাংশে যদি বিচার করি, সে বিচার করার ক্ষমতা অবশ্য আমাদের নেই। বেদকেও তেমন সংকেত নির্ভর, রিচুয়ালিটি নির্ভর করে রাখা যায় না। যদি একটু এদিক ওদিক ঘুরে বিভিন্ন মনীষী পণ্ডিতের লেখাপত্র একটু একটু পড়ে দেখি, তাতে করে বলা যায় যে বেদকেও যদি সামগ্রিকভাবে তার একটা ব্যাখ্যা করতে যাই বা তার সত্যকে আমরা জীবন সাধনায় গ্রহণ করতে চাই, সেখানে দেখব বেদের মধ্যেও তেমন ওইরকম যে সংকেত নির্ভর রিচুয়ালিটি এরকম থাকে না। এরকম রিচুয়ালিটির উপর নির্ভর করে বেদকে রাখা যায় না, ওরকম সীমাবদ্ধতার মধ্যে রাখা যায় না। কিন্তু সায়নাচার্য কিছু কিছু অংশ তুলে ধরছেন, শ্রী অরবিন্দ সেগুলো উল্লেখ করছেন, তা করবেন, আরো পরে আমরা পড়তে গিয়ে দেখবো সেগুলো। আমরা এটুকু বুঝতে পারি রিচুয়ালিটির ধর্ম কি তাহলে? হোয়াট ইজ রিচুয়ালিটি? রিচুয়ালিটির ধর্মই হলো এক জায়গায় জোর করে বসিয়ে রাখা। খুব সহজ কথায়, খুব সহজ কথায় রিচুয়ালিটি কি না, রিচুয়ালিটির ধর্মই হচ্ছে এক জায়গায় জোর করে বসিয়ে রাখা। ফলে কি হয় না, প্রগতির পথ থেমে যেতে পারে, অগ্রগতির পথ থেমে যেতে পারে। মা বলছেন এগুলো, এবং যাইও আমরা যদি একদম রিচুয়ালিটি নির্ভর করে জীবন সাধনা চালানোর চেষ্টা করি, দেখব প্রগতির পথ থেমে যেতে পারে বা যাইও। হয়তো এমন কথা বললে দোষের হতে পারে, আমরা একটু তত্ত্ব তল্লাশ করলেই মায়ের কথা পড়তে পারি। মা রিচুয়ালিটির ঘোর বিরোধিতা করেছেন।
ধ্যান প্রার্থনা তো আমরা খুবই পড়ি, ধ্যান ও প্রার্থনায় তেমন তেমন লেখাও আছে, সেসব লেখা আমরা পড়ি আবার ভুলে যাই। শ্রী অরবিন্দ এবং শ্রীমাকেও আমরা পুজো করতে শুরু করেছি, অথচ তারা আমাদের পুজো পাবার জন্য অপেক্ষা করে নেই, অথচ আমরা শ্রী অরবিন্দ শ্রীমাকে পুজো করতে শুরু করে দিয়েছি। রিচুয়ালিটি, ধূপ দীপ নৈবেদ্য সাজিয়ে আমরা অর্ঘ্য নিবেদন করছি, রিচুয়ালিটি, নিশ্চয়ই রিচুয়ালিটি। পুষ্পাঞ্জলি প্রথা আমাদের আছে, এখনো আমরা চালিয়ে যাচ্ছি পুষ্পাঞ্জলি প্রথা, এগুলো তো রিচুয়ালিস্টিক ফর্মুলা, যজ্ঞ সংকেত। কোথায় যেন একটা সীমাবদ্ধতার কারাগারে আমরা ক্রমশ বন্দী হয়ে পড়ছি। হ্যাঁ, প্রশ্ন উঠবে, তাহলে ফুল দিয়ে সাজানো, পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে শ্রী অরবিন্দ শ্রীমায়ের সেই দেহাধার বেদিতেও তো ফুল সাজানো হয়, এইটা একটু জেনে নিতে হবে। ফুল দিয়ে সাজানো যে পুরোহিতের প্রথাগত পুজো নয়, এটা সৌন্দর্যায়ন, ফুল ছুঁড়ে দেওয়া নয়। সেখানে তো ফুল ছুঁড়ে ছুঁড়ে মারি না। আমাদের গ্রামীণ বিভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে আমরা দেখেছি মন্দিরে মন্দিরে স্পর্শ করবেন না, ছুঁতে যাবেন, ছোবেন না, দূর থেকে ফুল ছুঁড়ে মারা হয়। কই, তা তো পূর্ণ যোগের প্রথায় নেই শ্রী অরবিন্দ আশ্রমে, বা আমরা যেখানে যেখানে রিলিক্স বেদি স্থাপন করি সেখানে তো সেই প্রথা নয়। তবে কি না, নিবেদনের কি বলবো, নিবেদনের সৌম্য সংস্কৃতি আমাদের পথ চলার পাথেও সেখানে, এবং সেটা হওয়া উচিত। সায়ন ঋষির ভাষ্যে এই যজ্ঞ সংকেতের বিষয় থাকে, শ্রী অরবিন্দ সেই বিষয়গুলোই তুলে ধরছেন। শ্রীমা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, সায়নাচার্যের নাম করে নয়। তবে এই যে রিচুয়ালিস্টিক প্যাটার্ন, এই যে রিচুয়ালিস্টিক ফর্মুলা, যজ্ঞ সংকেত, সীমাবদ্ধতা, গোড়ামির জায়গায় পৌঁছে যাওয়া, এ বিষয়ে শ্রীমাও বিস্তারিত আলোচনা করেছেন। তার রচনার খণ্ড ধরে ধরে আমরা পড়তে পারি। আমরা অল ইন্ডিয়া ম্যাগাজিন, অখিল ভারত পত্রিকাতেও বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আর এখন তো নিয়ম করে শ্রী অরবিন্দ সোসাইটি পরিচালিত যে অনলাইন গুগল মিটে অখিল ভারত পত্রিকা পাঠ করা হচ্ছে, তার মধ্যেও বিভিন্ন সময় আমরা এই বিষয় সম্বন্ধে আলোচনা শোনার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, যার কারণেই উপকৃত হচ্ছি, কাজে লাগছে। গত কয়েক বছরের বিচার করলেই তো দেখবো যে আমরা যবে থেকে অনলাইন গুগল মিট শুরু করেছি বা শুরু করতে পেরেছি, তাতে আমাদের প্রভূত উন্নতি হয়েছে বলেই অন্তত প্রত্যয় হয়। যারা করছেন, যারা এর সঙ্গে যুক্ত, তারা ভীষণভাবেই সেটা উপলব্ধি করছেন। এই তো গত বুধবারই তো শ্রী অরবিন্দ সোসাইটি বর্ধমান শাখার অনলাইন গুগল মিটের 4 বছর পূর্ণ হলো, 5ম বর্ষে তারা পা দিলেন। এটাও কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলছি উপকৃত হচ্ছি, কাজে লাগছে, গত কয়েক বছরে প্রভূত উন্নতি করেছি, এরকম ধরনের ভাবনা ভাবছি। অথচ দেখা গেল গত বুধবার এত বড় একটা অনুষ্ঠান হলো, খুব দুঃখের কথা, আমার খুব খারাপ লেগেছে। সেখানে ইস্ট কলকাতার কোনো প্রতিনিধি ছিল না, ভদ্রপুরের কোনো প্রতিনিধি ছিল না, দুর্গাপুরের কোনো প্রতিনিধি ছিল না। অথচ দুর্গাপুরের যে আজকের শনিবারের অনুষ্ঠানে বর্ধমানের প্রচুর মানুষ সেখানে উপস্থিত থাকেন। এবং খুব আনন্দের কথা যে এই যে সারা সপ্তাহ জুড়ে যে অনলাইন গুগল মিট হয়, এটা অন্য প্রসঙ্গ মনে হবে। তাতে দেখা যাবে, আমি অন্তত হিসেব করে দেখেছি,
যে শ্রী অরবিন্দ সোসাইটি বর্ধমান শাখার প্রতিনিধিরাই সবচেয়ে বেশি মাত্রায় উপস্থিত থাকেন সেই অনলাইন গুগল মিটে, অথচ তাদের পঞ্চম বর্ষের সূচনাতে অনেক সেন্টার ব্রাঞ্চের প্রতিনিধিত্ব ছিল না। আমার একটু খারাপ লেগেছে, কারণ আমি সব সেন্টারের সঙ্গে কম বেশি যুক্ত। যাই হোক, আমরা সেই রিচুয়ালিস্টিক ফর্মুলায় চলে যাচ্ছে কিনা এই কথার মধ্য দিয়ে আমরা রিচুয়ালিস্টিক ফর্মুলার মধ্যে যেতে হবে, তার কি মানে আছে বাবু? বর্তমানের অনুষ্ঠান শুনতে হবে, এর কি মানে আছে? হলো, আমাদের কি এসে যায়? সুধেন্দু বললেই শুনতে হবে, তাহলে সুধেন্দু রিচুয়ালিস্টিক ফর্মুলার মধ্যে ঢুকে পড়ছে, হতে পারে। আমরা সেই রিচুয়ালিস্টিক ফর্মুলার মধ্যে বন্দী থাকবো না। পরের বাক্য পড়ি। লিখছেন শ্রী অরবিন্দ নবম অনুচ্ছেদ পঞ্চম বাক্য। শায়নাচার্যের সেই রিচুয়ালিস্টিক প্যাটার্ন, সেই ফর্মুলা, তাতে যে ডিফেক্ট খুঁজে পাচ্ছেন, আমরা ডিফেক্ট খুঁজে পাচ্ছি কিনা এবার বলছেন শ্রী অরবিন্দ। he loses many clues of the greatest suggestiveness and importance for the external sense of the ancient scripture, a problem quite as interesting as its internal sense. ওই রিচুয়ালিটির মধ্যে ওই যে বন্দি থাকা, আমি বন্দি কারাগারে, তো কারাগারের মধ্যে রিচুয়ালিস্টিক ফর্মুলা দিয়ে আমরা যদি সীমাবদ্ধতার কারাগারে বন্দি থাকি, আমরা অনেক কিছু পাবো না। উদারতা তো আসবেই না, দরজা খোলা হবে না, ভালো কিছুকে আমরা পাবো না। তো মন্দকে আটকানোর জন্য যদি দরজা বন্ধ করে রিচুয়ালিস্টিক ফর্মুলা প্যাটার্ন ধরে বসে থাকি যে মন্দকে আমি ভেতরে ঢুকতে দেবো না, তো দেখা গেল ভালো তখন ঢুকতে পারবে না। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটা রুখি, সত্য বলে আমি তবে কোন পথে ঢুকি, রবীন্দ্রনাথ তো বলেই গিয়েছেন। So he loses many clues of the greatest suggestiveness and importance. দেখুন, ওই যে রিচুয়ালিস্টিক প্যাটার্নের মধ্যে থাকার চেষ্টা করছেন শায়নাচার্য, তাতে কি কি নষ্ট করছেন, কি কি হারাচ্ছেন তিনি, শ্রী অরবিন্দ সেই কথাই বলছেন। নারায়ণ দা প্রণাম, অনেকদিন পরে। আমার এনকে গুপ্ত অটোগ্রাফ। So he loses many clues of the greatest suggestiveness and importance, কিসের জন্য? For the external sense of the ancient scripture, a problem quite as interesting as its internal sense. বেশ, অনুবাদ। এইভাবে তিনি প্রাচীন শাস্ত্রের বাহ্যিক অর্থের জন্য বহু মহান সামঞ্জস্যময় ও প্রয়োজনীয় সূত্র হারিয়ে ফেলেন। তাহলে ওই রিচুয়ালিটির মধ্যে ঢুকে তিনি কি করলেন? এই পন্থায় থেকে তিনি প্রাচীন শাস্ত্রের বাহ্যিক অর্থের জন্য বহু মহান সামঞ্জস্যময় এবং প্রয়োজনীয় সূত্র হারিয়ে ফেলছেন। বাহ্য অর্থের সমস্যাটি আন্তর অর্থের মতোই চিত্তাকর্ষক। ওই যে আগের বাক্যে সীমাবদ্ধতার কথা বললেন শ্রী অরবিন্দ, বেদ সম্পর্কীয় গভীর সত্যকে কতগুলো নির্দিষ্ট মাফিকতায় বন্দী করে দিলেন শায়নাচার্য, এবং সে দাঁড়িয়ে বুক চিতিয়ে শ্রী অরবিন্দ বললেন শায়নাচার্য সে কাজ খুব ইচ্ছাকৃত ভাবেই করেছেন। আগের বাক্যটি দেখলেই বুঝতে পারবো। শায়নাচার্য সেটা ইচ্ছাকৃত ভাবে করছে না, আমরা বলতে পারি না, আমরা তো পড়ি না শায়নাচার্য। শ্রী অরবিন্দ গভীর ভাবে তন্নিষ্ঠ ভাবে পাঠ করেছেন, কত বড় পাঠক ছিলেন তিনি এবং বোদ্ধা।
তিনি বলছেন শারণাচার্য সে কাজ করেছেন সেটা ইচ্ছাকৃত ভাবেই করেছেন, জোর করে করেছেন। জানি না করেছেন। তবে এও তো হতে পারে সেই প্রাচীন সময়ে আমরা তো জানি না কেন করেছেন শারণাচার্য এমন। এরকম যদি আমরা ভাবি যে এরকমও তো হতে পারে যে সেই প্রাচীন সময়ে সেই রিচুয়ালিস্টিক ফর্মুলা অর্থাৎ যজ্ঞীয় সংকেতের দরকার ছিল, হয়তো তাই শারণাচার্য সেভাবে তুলে ধরেছেন। হয়তো সেই যজ্ঞীয় সংকেতের দরকার ছিল। আমাদেরও তো প্রাথমিক পর্যায়ে কিছু কিছু বিধিবদ্ধ ব্যাপার ধরে নিয়ে চলতে হয়, এগোতে গেলে প্রাথমিক একটা জায়গা তো আমাদের ধরতেই হয়। বা এমনও তো হতে পারে তিনি যেমন যেমন বুঝেছেন তেমন তেমনই বলেছেন। আমাদের ক্ষেত্রেও তো তাই, আমরা যেমন যেমন বুঝি, যেমন যেমন বুঝতে পারছি তেমন তেমন বলছি। সেটা তো মূল সত্যকে মানে মূল সত্যের কাছাকাছি হয়তো পৌঁছতে পারছি না, অথচ বলছি আমি যেমন যেমন বুঝেছি। তাহলে এভাবে যদি আমরা ভাবি যে তৎকালীন সময় সেরকম একটা রিচুয়ালিস্টিক ফর্মুলা দরকার ছিল, তাই শারণাচার্য তেমন করেছেন, বা যেমন যেমন তিনি বুঝেছেন তেমন তেমন বলেছেন, তবে আমাদের সে অধিকার নেই শ্রী অরবিন্দের কথার উপরে যাওয়ার। এটা বলছি বলার জন্যে। আমরাও তো নিজে যতটুকু বুঝি সেই কথা বলি, বললামও তো, বলছিও তো, বলবো তো, বা বলার চেষ্টা করি আমরা। তাতে করে মূল সত্যের সবটুকু ধরা হয় না, বোঝা হয় না। ধরা হয় না মানে বোঝা হয় না বলেই ধরা হয় না, তাই তো। অথচ বলেই চলি। তাই মূলের সামঞ্জস্য ক্ষেত্রেই থাকে না, আমাদের ক্ষেত্রেও আমরা তো দেখি সেইভাবে যে সবটুকু ধরতে পারি না, বুঝতে পারি না বলে, অথচ বলেই চলি। ফলে সেই মূলের সঙ্গে সামঞ্জস্য থাকে না, তাই না? প্রয়োজনীয় সূত্র হারিয়ে যায়। খুব প্র্যাকটিক্যাল ব্যবহারিক জীবনে যখন কোনো মূল সত্য ধরে এগোতে চাই এবং তার প্রয়োগ করতে যাই, সমস্যা দেখা দেয়। ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, কারণ মূল সত্যকে যথাযথভাবে ধরা হয়নি। মূল সত্যকে যথাযথভাবে ধরা হয়নি বলেই প্রায়োগিক জায়গায় গিয়ে আমাদের সমস্যা দেখা দেয়। শ্রী অরবিন্দ তার পূর্ণযোগ পন্থায় বিশেষ বিশেষ দিকের উন্মোচন ঘটিয়েছেন। তিনি আমাদের সত্তার কোনো অংশকেই বাদ দেননি। এই জগৎই তো আমাদের দেহ আছে, প্রাণ আছে, মন আছে, তাই কোনো কিছুকে বাদ না দিয়ে তাদের শুদ্ধ ও পূর্ণ করে তোলার কথা বলছেন শ্রী অরবিন্দ। সত্তার সব অংশ যখন শুদ্ধ এবং পূর্ণ হয়ে ওঠে, তাতে তখন শ্রী ভগবান সব সময়ের জন্য প্রকাশিত থাকেন, বিরাজিত থাকেন। এবং শ্রী ভগবানের এই যে নিত্য প্রকাশ, তা কি করে? তা অতিমানস তত্ত্ব আরো স্পষ্ট ভাবে ফুটিয়ে তোলে। সেই ফুটে ওঠা আমাদের যে হয়ে ওঠা, সেই ফুটে ওঠা বা হয়ে ওঠা, তাও শ্রী ভগবানের ইচ্ছাতেই হয়। জীবনকে এইভাবে দেখতে পারলে তখন ওই রিচুয়ালিস্ট প্যাটার্ন ধরে, ফর্মুলা ধরে আমাদের সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে বন্দি আর থাকতে হয় না। আমরা
মূল সূত্রের যে ক্লুগুলো, যে নির্দেশগুলো, সূত্রগুলো, সেগুলো হারিয়ে ফেলি না, আমরা শুদ্ধ হয়ে উঠি, পূর্ণ হতে থাকি, তখন আমাদের মধ্যে শ্রী ভগবান নিত্য প্রকাশিত থাকেন এবং অতিমানসিক তত্ত্বকেও আরো স্পষ্ট করে ফুটিয়ে তোলার জন্য আমার উপাদানগুলো তৈরি হয়ে ওঠে। আর সেই ফুটে ওঠা, হয়ে ওঠা অতিমানস তত্ত্বকে গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করা সবই হয় শ্রী ভগবানের সাথে। এইভাবে আমরা যখন জীবনকে দেখতে পাই, দেখি, তখন ভিতর ও বাহিরের তত্ত্বগত কোনো সমস্যা থাকে না। ভিতরের ও বাহিরের তত্ত্ব কোনো সমস্যা থাকে না। তার দৃষ্টিভঙ্গিটাকে অনেক স্পষ্ট করে তোলার প্রচেষ্টা। তার জন্য ওই বলে দিয়েছেন, যখন তুমি একা পারবে না, আমার কাছে আবেদন করো, প্রার্থনা জানাও, আমি তোমাদের সেই শক্তি দেবো, আমি তোমাদের সেই করুণাশীষ যোগাবো। আমরা সেই করুণা প্রার্থী হয়ে মার কাছে প্রার্থনা রাখতে পারি। প্রার্থনা রাখতে 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 এক সময় দেখব আমার অন্তর্জাত সত্যকে আমি উপলব্ধি করতে চাইছি এবং তিনি নিজেই ফুটে উঠতে চাইছেন। অধিবসার গড়ন তখন শুরু হয়। 9 নম্বর অনুচ্ছেদ 6 নম্বর বাক্য বলছেন শ্রী অরবিন্দ, The outcome is a representation of the rishis, their thoughts, their culture, their aspirations, so narrow and poverty stricken that if accepted, it renders the ancient reverence for the Veda, its sacred authority, its divine reputation, quite incomprehensible to the reason or only explicable as a blind and unquestioning tradition of faith starting from an original era. অনুবাদটুকু পড়ি, কি অসাধারণ বাক্য। ফল হয়েছে ঋষিদের তাদের চিন্তা, সংস্কৃতি ও অবস্থার এত সংকীর্ণ ও দারিদ্র নিপীড়িত এক ছবি, যা স্বীকৃত হলে বেদের প্রতি প্রাচীন শ্রদ্ধা, তার পবিত্র প্রামাণিকতার দিব্য যথাবুদ্ধির কাছে অবদ্ধ হয়ে পড়ে ও স্থূল এক ভ্রান্ত থেকে আবদ্ধ একটি অন্ধ ও নিঃসন্দেহ শ্রদ্ধার ঐতিহ্য হিসাবেই শুধু ব্যাখ্যাত হতে পারে। কি বলছেন? ছোটবেলা থেকেই তো দেখে আসছি, পণ্ডিত, জ্ঞানী, বেদজ্ঞ ব্রাহ্মণ অতি দারিদ্র্যে জীবন যাপন করেন। আমরা দেখে আসছি খুব ছোটবেলা। কোন দুবেলা দুমুঠ অন্ন সংস্থান করতে বেশ কষ্ট করতে হয় তাদের। নিশ্চয়ই সাধারণ গৃহী মানুষ তাদের দিকে তেমন কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিতেন না। আমি দেখেছি, একদম ছোটবেলায় দেখেছি তেমন বেদজ্ঞ পণ্ডিত, যাদের দুবেলা দুমুঠ অন্ন সংস্থান করতেই কষ্ট করতে হতো, অথচ সাধারণ গৃহী মানুষ, তার যজমানেরা তাদের তেমন সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন না। এরকম ঘটনা নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমরা পড়ি। জন্মদিন গেল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা পড়ি, সেই বিখ্যাত পণ্ডিত মশাই গল্প। ইন্সপেক্টর সাহেবের একটি কুকুর নিয়ে এলেন, সেই কুকুরের 3টি পার সঙ্গে নিজের মাইনের সঙ্গে তার সংসারের পরিবার বর্গ ভরণ পোষ্যদের তুলনা করলেন। সেসব কাহিনী তো অনেকেই পড়েছেন। আমার সব গল্পটা
বলা সম্ভব নয়। কষ্ট হয়েছে, সেই ছোটবেলাতেই খুব কষ্ট পেয়েছে সব রচনা করতে গিয়ে, কিন্তু কারণ খুঁজে পাইনি যে কেন বেদজ্ঞ ব্রাহ্মণ অত গরিব দারিদ্র্যের জীবন যাপন করছেন, অথচ হাসি মুখে তিনি বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন, তাকে সাহায্যের হাত বাড়াচ্ছেন না গৃহী ধনী মানুষেরাও, তথাকথিত ধনী মানুষেরা। কারণ বুঝতে পারিনি। শ্রী অরবিন্দ যেন সেই কারণের যথার্থ উত্তর খুঁজে বের করেছেন। অন্তত এখন পড়তে পড়তে যেন মনে হচ্ছে সে কথা, যে শ্রী অরবিন্দই সেই বুঝতে পেরেছেন। আর কারোর লেখা পড়িনি তাই বুঝতে পারিনি, আরো হয়তো কেউ সে বিষয়ে বলেছেন, তবে শ্রী অরবিন্দের লেখা পড়তে পড়তে সেই কারণের যথার্থ উত্তর যেন খুঁজে পাচ্ছি। হয়তো আরো অনেকে জানেন, আপনারা জানবেন সে বিষয়। বেদ সম্বন্ধীয় আলোচনায়, টিকায়, ভাষ্যে যদি তার প্রকৃত মূল্যায়ন না হয়, তবে তো তা মানুষের কাছ থেকে দূরে সরে যাবে, তাই না? তো আমাদের আলোচনা এখানে বেদ সম্বন্ধীয় বলতে আমাদের কাছে বেদ মহাগ্রন্থ, মহাগ্রন্থ আমাদের কাছে জীবন বেদ, ধ্যান প্রার্থনা আমাদের কাছে বেদ। তো সেই সম্বন্ধীয় আলোচনায় বা টিকা ভাষ্য যাই বলি না কেন, তার প্রকৃত মূল্যায়ন যদি না হয়, খুব আনন্দের কথা যে প্রতি মাসের দ্বিতীয় রবিবার শ্রী অরবিন্দ ভবন বর্ধমানে মা গ্রন্থ সম্পর্কিত আলোচনা হয়, যদি ভুল না করি আলোচনা হয়। রঞ্জিত দ্বারা এগুলো করেন, অর্চনা দি, রিমা দেবীরা এগুলো করছেন, এটা খুব আনন্দের কথা। রীতামণি দিরাও থাকেন এতে। তো আমরাও দেখবো যে সেই আলোচনায়, টিকায়, ভাষ্যে তার প্রকৃত মূল্যায়ন হচ্ছে কিনা। যদি না হয় তবে তো তা মানুষের কাছ থেকে দূরে সরে যাবে। আর সেই মূল্যায়নটা যথাযথভাবে হয় বলেই তো এই পাঠচক্রগুলো আয়োজিত হচ্ছে। এবং দেখতে হবে তার চর্চাকারীদেরও অশেষ দুর্গতি ভোগ করতে হবে, যারা খুব যথাযথভাবে সেই অধ্যয়ন করছেন, চর্চা করছেন, তাদের দুর্গতি ভোগ করতে হয়, ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়। এবং আরো মন্দতর পরিণাম হিসেবে দেখা যায় কি না, বেদের যে অপসীম মহত্ব তা অনেকটাই মলিন হয়ে পড়ে। আমরা বেদ সম্বন্ধীয় যথাযথ পাঠ আমাদের নেই, যারা পাঠ করেন তাদেরও আমরা ঠিক ভাবে মেনে নিতে পারি না, বুঝতে পারি না বলে তাদের আলোচনা টিকা মূল্যায়ন করতে পারি না। ফলে আমাদের কাছে বেদ ক্রমশ তার মহত্ব থেকে যেন সরে সরে যাচ্ছে, আমাদের কাছে মলিন হয়ে পড়ছে। আসলে তিনি তো মলিন হচ্ছেন না, বেদ মলিন হচ্ছেন না, আমরা আমাদের মলিনতা দিয়ে তার কৌলিন্যকে নষ্ট করছি, শুধু গ্রন্থ হিসেবে সাজিয়ে রাখছি। আর সেই গ্রন্থ হিসেবে সাজিয়ে রাখাই হবে কি আমাদের শেষ কথা? মুখে মুখে শ্রদ্ধার ভাব রাখবো না, যথাযথভাবে সেই চর্চার কাছে আমরা যেন যেতে পারি। কিন্তু তা তো হওয়ার কথা নয়, হয়ও না যে আমরা মুখে কথা বলবো, খালি বলবো, মুখে শ্রদ্ধার ভাব রাখবো, কার্যত তার চর্চার কাছে যাব না, এরকম তো হয়ে ওঠে না। বেদ এবং বেদান্ত যে চর্চা চলছে, তো সেই চর্চার মধ্য দিয়ে কি করা যায় না, পতিত জীবনকে উন্নত করা যায়, তাহলে আমরা কেন করব না? বেদের চর্চা কেন করব না? না আমরা ওই যে মলিনতা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, তাকে অতিক্রম করে আমরা উন্নত জীবন যাপন করতে পারি তার মধ্য দিয়ে। তথাকথিত বিদ্যানবর্গ বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে না, ফলে সাধারণ মানুষ তার স্বাদ গ্রহণ করতে পারছে না। কয়েকদিন আগেই একটি সুবিখ্যাত বাংলা সংবাদপত্র
আমি যেটা হাতের কাছে পাই ওই পড়ার চেষ্টা করি, ট্রেনে বাসে ভিড়ের মধ্যে খবরের কাগজই পড়ি, তাহলে তো লোকে ব্যঙ্গ বিদ্রুপ করবে, ঠেলা মারবে। তো সেই সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠায় বিভিন্ন প্রাবন্ধিকরা লেখেন, তো সাংবাদিক প্রাবন্ধিকরা, তেমনি একটি পৃষ্ঠায় এক প্রাবন্ধিকের রচনা পড়ছিলাম, খুব আগ্রহের সঙ্গেই পড়ছিলাম। তিনি খানিকটা ব্যঙ্গের ছলেই লিখলেন যে বেদে নাকি সব আছে, এরকম তো আগেও আপনারা জানেন অনেক জায়গায় লিখেছেন, এমন একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন। তবে ওই স্বামী ধীরেশানন্দজির কথাই আমার মনে পড়ছে, এ বিষয় প্রাসঙ্গিক হবে কিনা জানি না, একটু বলে আমি শেষ করব। স্বামী ধীরেশানন্দজি এ বিষয়ে সে তো অনেক বছর আগে, ওটা কত হবে, 1373 সালে বোধ হয়, বেদাঙ্গ সংজ্ঞা মালিকার যিনি সংকলন করেছিলেন এবং অনুবাদ করেছিলেন স্বামী ধীরেশানন্দ, সেই হরিদ্বারের, তো প্রায় 59-60 বছর আগে খুব সুন্দর একটি কথা বলেছেন। কথাটা বলছি, ভালো লাগবে, যারা পড়েছেন তো অবশ্যই, আর যাদের সম্ভব হয়নি ভালো লাগবে শুনতে। ওনার কথাটাই আমি বলছি, একদম বই ধরেই বলছি। তিনি বলেছেন এরকম কথা যে ইহা আমাদিগকে কোন অভিনব অপূর্ব বস্তু প্রদান করে না, যে স্বস্বরূপ আমরা অজ্ঞানবশত বিস্মৃত হইয়াছি তাহা আমাদের জানাইয়া দেয় মাত্র। দুই বাক্য পড়ছি, ইহা আমাদিগকে কোনো অভিনব অপূর্ব বস্তু প্রদান করেন না, আমরা এতে খুব সুখী হচ্ছি না, তারপরে আসল কথা বলছেন, যে স্বস্বরূপ আমরা অজ্ঞানবশত বিস্মৃত হইয়াছি, হারিয়েছি, তাহা আমাদের জানাইয়া দেয় মাত্র, যা ভুলে গেছিলাম। এ কথাটির উদ্ধৃতি কোন চাপানের উত্তর হিসেবে আমি দিচ্ছি না। আমরা অনেক সময় বেদের কৌলিন্য সম্বন্ধে সংশয় প্রকাশ করে ফেলি, সেই সংশয় কিছুটা হলেও এই কথার মধ্য দিয়ে পরিষ্কার হতে পারে বলে অন্তত আমার মনে হয়েছে। বেদের সত্য আমাদের আবাহন করে, ডাক পাঠায়, আমরা যা হারিয়েছি তার সন্ধান সেখানে পাওয়া যাবে। সেই সন্ধান ব্রতে উৎসাহ জুগিয়ে চলেছেন শ্রী অরবিন্দ সোসাইটি রানাঘাট ব্রাঞ্চের আধিকারিক বৃন্দ, অনেক প্রণাম, কৃতজ্ঞতা মা শ্রী অরবিন্দের প্রতি। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, জয় মা, জয় শ্রী অরবিন্দ। আরো কিছু জিজ্ঞাসা থাকলে সুধীন্দ্রবাবু কিছুক্ষণ থাকবেন নিশ্চয়ই লাইনে, বলতে পারেন, যদিও সময় হয়ে গেছে। তাহলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পূর্বে শ্রীমা শ্রীবন্দের চরণে শতকোটি প্রণাম এবং সকলকে শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানিয়ে আজকের এই সুন্দর পরিবেশের ভেতর থেকে আমরা যা সংগ্রহ করলাম এটা আমরা যদি স্মরণে রাখি অন্তত বেশি কিছুক্ষণ, তাহলে নিশ্চয়ই আমাদের চেতনার কিছুটা কিছু উন্নতি হবেই হবে। সকলকে শুভ জানিয়ে সকলে ভালো থাকুন প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানটি আজকে আমরা সমাপ্তি ঘোষণা করলাম।